নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ থেকে আমি এই ইন্ডিয়ান পলিটি, যেটা এম লক্ষ্মীকান্তের বই আছে, সেই বইটার একটা সেশন শুরু করব। তাতে চ্যাপ্টার থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সমস্ত কিছু ডিটেলসে পড়বো, যাতে কি হয় তোমাদের এমসিকিউ করতে সুবিধা হয়। এমসিকিউ যে কোনো রকমের এমসিকিউ, সেটা ইউপিএসসি হতে পারে, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এনটিপিসি, যে কোনো কিছুর জন্য হতে পারে। সেটা তোমার মানে পুরোপুরি এমসিকিউ থেকে পুরো তুমি সলভ করতে পারবে এমসিকিউগুলোকে। সেই নিয়ে আর কোনো কিছু ভাবতে হবে না। কিন্তু শুধুমাত্র এমসিকিউ পড়বো না, কনসেপ্ট পড়বো। কনসেপ্টের সঙ্গে কনসেপ্ট প্লাস হচ্ছে তারপরে এমসিকিউ দেখব। কারণ কনসেপ্ট ছাড়া তুমি যদি এমসিকিউ করতে যাও, তাহলে সেটা কিছুদিনের জন্য মনে থাকবে, তারপরে আর কিন্তু মনে থাকবে না। কনসেপ্ট আগে, তারপরে এমসিকিউ। কনসেপ্ট ক্লিয়ার হলে অটোমেটিক বাকি তুমি এমসিকিউ করতে পারবে। কিন্তু এটা শুরু করার আগে কিছু জিনিস যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে যে কনস্টিটিউশন, এই সেশনটা কেন ধরবো। কিন্তু এইটা চ্যাপ্টার করার আগে সেটা আমি কিছু জিনিস ক্লিয়ারিফাই করে দিতে চাই যে এইটা কেন। এইটা যদি দেখা যায় যে এই সেশনটার কাজ কি আছে, এই সেশনটার নিয়ে আসার পেছনে আমার একটা যেটা উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে সেশনটা করালে এক তো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস হবে, এমসিকিউ মানে কনসেপ্টটাকে বোঝা যাবে, আর সবচেয়ে বেশি আমার যেটা হেল্প হবে, আমার সেটা হচ্ছে রিভাইজ হবে। সেই জন্য আমি এইটাকে আরও বেশি নিয়ে এলাম, কারণ আমার প্রিলিমস খুব কাছেই আছে। তো আমার জন্য একবার রিভাইজ হয়ে যাবে, কারণ কারোকে বোঝানো সবচেয়ে ভালো রিভাইজ করার জন্য একটা উপায়। ঠিক আছে, সেটা তো হলো। এবারে যখন কথা হচ্ছে যে কনস্টিটিউশনটা কী। কনস্টিটিউশন কী, যেটা এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যেটা আছে, হোয়াট ইজ কনস্টিটিউশন। দেখো, কনস্টিটিউশন একটা ডকুমেন্ট বলতে তুমি সেটা বলতে পারো যে যে কোনো কিছু হতে পারে ডকুমেন্ট। যেমন তোমার মনে করো আধার কার্ড একটা আইডেন্টিটি কার্ড, ওটাও একটা ডকুমেন্ট। প্যান কার্ড একটা ডকুমেন্ট, যেটা দিয়ে তোমার একটা পরিচিতি হচ্ছে। সেরকমই একটা সিম্পল জিনিস কনস্টিটিউশনও একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্টের মধ্যে কী হচ্ছে, যত যে আমাদের রাজনৈতিক যে জিনিসগুলো আছে, মানে কী করে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, কী করে গভর্নমেন্ট মানে কে গভর্নমেন্টের জন্য চুজ হবে, মানে গভর্নমেন্টের থেকে সে কী কী করতে পারে, তার লিমিটেশন কী আছে, সমস্ত কিছু যেটার মাধ্যমে ডিসাইড হয় সেটাই হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশনের মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু ডিসাইড হয়। আর কনস্টিটিউশনের একটা মেন কাজ হচ্ছে যে গভর্নমেন্টকে আছে না, গভর্নমেন্টকে লিমিট করা। যেটা আমাদের স্টেট আছে, গভর্নমেন্ট মানে সেটাকে আমরা স্টেট বলতে পারি। স্টেট যখনই আমি শুধু স্টেট বলবো, স্টেট বলতে বোঝায় যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, সেইটাকে লিমিট করা মানে তোমাকে ধরো প্রধানমন্ত্রী করে দেওয়া হলো, তাহলে তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলে তো তুমি যে কোনো জিনিস করতে পারো। মানে তুমি চাইলে তো সমস্ত কিছু তোমার পাওয়ারের মানে সে বলে না খারাপ ব্যবহার, যেটা ভুল মিসইউজ তো তুমি করতেই পারো। সেই মিসইউজটাকে আটকানোর জন্যও কিন্তু কনস্টিটিউশনের দরকার। কারণ তুমি যাতে মিসইউজ করতে না পারো, তোমার যেন একটা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারিটার জন্যও কনস্টিটিউশনের দরকার। একটা বাউন্ডারি ফর্ম করে দেবে, মানে তোমার যেটা পাওয়ার আছে সেটা পাওয়ার টাওয়ার নিয়ে সমস্ত কিছু নিয়ে তোমার একটা বাউন্ডারি করে দিল। সেই বাউন্ডারির মধ্যে কনস্টিটিউশনের মানে গভর্নমেন্ট কাজ করবে। সেই বাউন্ডারিটাকে ডিফাইন করছে কি কনস্টিটিউশন। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে কেন ইম্পর্টেন্ট কনস্টিটিউশন না থাকলে কি হবে। দেখো, কনস্টিটিউশন না থাকলে যেটা একটা মেন প্রবলেম হচ্ছে, তো এক নম্বর প্রবলেম যে যাদের মানে পাওয়ারে চলে আসবে, যারা যে গভর্নমেন্ট হবে, সে তার পাওয়ারের মিসইউজ করতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে যারা গরিব মানুষ আছে, যাদের কোনো মানে অত জ্ঞান নেই বা তারা অত অ্যাওয়ারনেস না, তাদের কী হয় না, যারা বড়লোক ধনী মানুষ আছে যারা জানে, তাদের ওপর কী না, তাদেরকে ডেপ্রিভ করতে পারে। মানে তাদের যেটা পাওয়ার অধিকার, সেই অধিকারটাকেও না দিতে পারে। তার জন্য কিন্তু যাতে সেই জিনিসটা না হয়, তার জন্য কিন্তু কনস্টিটিউশনের দরকার আছে। তারপরে তারপরে কী আছে, কিছু জিনিস আছে যেখানে কি না নিজের মন মতো চলে। যেমন তুমি যদি দেখো, যেমন কিছু আছে, যেমন আমি সেটাকে বলতে পারি, যেটা
সমাজের জন্য ভালো, সমাজের জন্য ভালো যেমন আছে, তুমি একটা নিতে পারো যে শবরীমালা যেটা টেম্পেলের ইস্যু হয়েছিল, শবরীমালা টেম্পেলের ইস্যু, শবরীমালা টেম্পেলের ইস্যু কি, শবরীমালা টেম্পেলে কি হয়েছিল যে মেয়েদেরকে একটা নির্দিষ্ট এজ লিমিট পর্যন্ত মেয়েদেরকে প্রবেশ করতে দিত না। সেখানে কী করলো সুপ্রিম কোর্ট, তার পাওয়ারের ইউজ করলো, সেই পাওয়ারের ইউজ করে কি নিয়ে এলো যে মেয়েরাও যাতে প্রবেশ করতে পারে তার জন্য একটা অধিকার দিল। তারপরে তুমি যেমন বলতে পারো যে রাইট টু প্রাইভেসি, তোমার প্রাইভেসি যাতে কেউ হনন করতে না পারে তার জন্য একটা সুপ্রিম কোর্ট তার পাওয়ার, তার কনস্টিটিউশন থেকে যে পাওয়ার পেয়েছে সেই পাওয়ারটাকে ইউজ করে রাইট টু প্রাইভেসি নিয়ে এলো। তার জন্য কি না, সমস্ত কিছুর জন্য কনস্টিটিউশন একটা ইম্পর্টেন্ট, কারণ কনস্টিটিউশন ছাড়া তোমার ধরো একটা যদি আমি এক্সাম্পল দিচ্ছি তোমায়, ধরো একটা বাড়িতে তোমার বাড়ি আছে, তোমার বাড়িতে তুমি ধরো 5জন মেম্বার আছে, ঠিক আছে। এবারে 5জন মেম্বারের কার কি রোল রেসপন্সিবিলিটি হবে, কার লিমিট কতটা হবে, সেইগুলোর সম্বন্ধে একটা আইডিয়া যদি না থাকে, কার যদি লিমিট কত, তাহলে কি হবে কি না, তাহলে একজন অপরজনকে ক্রস করে যাবে, একজন অপরজনের তার নিজের কাজ ঠিকমতো করবে না, তার ফলে কী হবে, অনেক সময় ঝগড়া হবে। আর যে সে সবচেয়ে গরিব, 5জনের মধ্যে যে সবচেয়ে মানে গরিব, সেটা হতে পারে মেন্টালি হতে পারে বা তার তার বুদ্ধি কম বা টাকা পয়সা কম, তাহলে কী হবে, তার উপর সবাই জোর জুলুম করতে চালু করে দেবে। সেইটা যখন যদি না হয়, সেটা যাতে না হয় তার জন্য যদি তোমার কাছে কিছু রিটেন ডকুমেন্ট থাকে যে সবার একটা অধিকারের করা আছে, মানে লিস্ট করা আছে যে কার কী অধিকার আছে, সমস্ত কিছু যদি অধিকারের লিস্ট করা থাকে, তাহলে সেই হিসাবের জন্য কী হয় না, সেটার একটা ডকুমেন্ট থাকলে সেটা সুবিধা হয়। তার ফলে কী হয়, সবাই ভালোভাবে শান্তিতে বাস করতে পারবে, থাকতে পারবে, একসঙ্গে থাকতে পারবে। সেম জিনিস যদি ফ্যামিলিটাকে তুমি একটা দেশ ভাবো, তাহলে সেম জিনিসটা কী হয়, অ্যাপ্লাই হয় কনস্টিটিউশনের ক্ষেত্রে। কনস্টিটিউশন একটা ডকুমেন্ট যার ফলে যেখানে সমস্ত কিছু আছে, যেখানের ফলে কী হয় যে ভারতের মধ্যে তো এত বিবিধতা, মানে ডিফারেন্স, ডাইভার্সিটি এত কিছু আছে, তাহলে সেই ডাইভার্সিটিকে যাতে, মানে এত ডাইভার্সিটি আছে, যদি তার মধ্যে কোনো মানে কমন পয়েন্ট কিছু না থাকে, তাহলে কী হবে, তাহলে কমন পয়েন্ট না থাকলে যার শক্তি বেশি সে কী করবে, অপরজনকে মানে সেই খেয়ে নেওয়ার মানে করে নেবে। সেই মৎস্যনায় ছিল না আমাদের ইতিহাসে, যে বড় বড়রা মাছেরা ছোট ছোট মাছকে গিলে নেয়, সেই রকম সৃষ্টি হবে, মৎস্যনায়ের মতো সৃষ্টি হবে। মানে যদি তোমার কাছে কোনো কিছু কমন পয়েন্ট না থাকে, কোনো কিছু তুমি যদি ভুল হয় তার জন্য যদি তুমি কোনো মানে কারোর কাছে তুমি যদি জাস্টিস না পাও, তাহলে কী হবে, তাহলে সবার মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে যাবে, ঝগড়া ঝামেলা হয়ে গেলে এত ডাইভার্সিটির মধ্যে মানুষ থাকতে পারবে না, ঠিক আছে। সেই কাজটাকে ডাইভার্সিটিকে মধ্যে ইউনিটি যেটা আছে, ইউনিটি বলো, ইন্টিগ্রিটি বলো, যে আমাদের ইন্ডিয়া এত ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, তার একটা মেন কারণ হচ্ছে এই কনস্টিটিউশন, সিঙ্গেল কনস্টিটিউশন, সবার জন্য একই রুল অ্যাপ্লাই হচ্ছে, তার ফলে কী হচ্ছে, একটা কমন পয়েন্ট পাচ্ছে। মানে ডাইভার্সিটি তো আছে, ঠিক আছে, তুমি যদি এটাকে একটা ভেন ডায়াগ্রাম আমি যদি করি, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, তাহলে ডাইভার্সিটি তো আছে, এটা মনে করো একটা হচ্ছে কোন নর্থ বেঙ্গলের একটা পিপিলের, নর্থ ইন্ডিয়ান একটা পিপিলের আছে, এত কিছু আছে, সাউথ ইন্ডিয়ান একটা পিপিলের এরকম আছে, কিন্তু যদি এই যেইটা আছে না, এইটা হচ্ছে কমন পয়েন্ট, এইটার মধ্যে একটা পার্ট হচ্ছে কনস্টিটিউশন, ঠিক আছে। এই যে কমন পয়েন্টটা, এই কমন পয়েন্টটার জন্য কিন্তু এরা নিজেদের মধ্যে ঝামেলা করবে না, এরা নিজেদের মধ্যে এক থাকবে, একটার মধ্যে কী হবে, নিজেদের মধ্যে কী হবে, নিজেদের মধ্যে ইউনিটি থাকবে, নিজেদের মধ্যে ইউনিটি থাকলে কী হবে, ভারত একটা দেশ হিসাবে একটা ভালোভাবে থাকতে পারবে, ঠিক আছে। এটা হলো একটা মেন কারণ, সেই জন্য হচ্ছে কনস্টিটিউশনের দরকার। এবারে কনস্টিটিউশনটা এলো কী করে, যদি তুমি ভালো করে দেখো কনস্টিটিউশনটা এলো কী করে, যদি তুমি ভালো করে দেখো যে আমাদেরকে শাসন করেছিল, ব্রিটিশরা শাসন করছিল, ঠিক আছে, ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম 200 বছর, প্রায় 200 বছর ছিলাম। কিন্তু যদি দেখি ব্রিটিশে কিন্তু কনস্টিটিউশন আছে, কিন্তু সেটা ব্রিটিশের রিটেন কনস্টিটিউশন নেই, ব্রিটিশের রিটেন কনস্টিটিউশন কিন্তু নেই। কেন নেই, কারণ ব্রিটিশের ওটা দরকার পড়ে না। তাহলে বলবে, তুমি এবারে কোশ্চেন হতে পারে যে ইন্ডিয়াতে কেন রিটেন কনস্টিটিউশন আছে, ইন্ডিয়াতে রিটেন কনস্টিটিউশন থাকার মধ্যে একটা মেন কারণ হলো ইন্ডিয়ার হচ্ছে ডাইভার্সিটি, ইন্ডিয়ার করার পেছনে একটা মেন কারণ হলো ইন্ডিয়ার ডাইভার্সিটি, এত ডাইভার্সিটি, যদি তোমার লেখা মানে কোনো জিনিস না থাকে তাহলে কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে, ডাইভার্সিটি আছে। তারপরে কি আছে, ডাইভার্সিটির ছাড়া আরও যদি কিছু কারণ থাকে, একটা হচ্ছে ইলিটারেসি, মানে আমাদের যেটা ছিল
ইলিটারেসি একটা ইন্ডিয়ার, কারণ ইন্ডিয়াতে ব্রিটিশরা সবাই তার নিজের যেটা অধিকার আছে তার সম্বন্ধে অ্যাওয়ার আছে, কিন্তু ইন্ডিয়ার তো অধিকাংশ মানুষ তার নিজের কী অধিকার সেটা সম্বন্ধেই তার অ্যাওয়ারনেস নেই। তার জন্য কি না একটা রিটেন কনস্টিটিউশনের দরকার, যার ফলে কি হয় যে সেই যে রিটেনে যেটা লেখা আছে সেইটাকে যেন কেউ মিসইউজ করতে না পারে, তার জন্য একটা আছে। আর একটা রিটেন কনস্টিটিউশন কেন এসেছিলো, কিছু লিডারশিপের জন্য একটা মেন করেছিল। কারণ যদি তুমি দেখো বি আর আম্বেদকর সাহেব কী করেছিল, বি আর আম্বেদকর সাহেব হচ্ছে এসটিদের জন্য প্রচুর কিছু করেছিল, ঠিক আছে, SC STদের জন্য, ঠিক আছে। তাদের জন্য কি হচ্ছে, তাদের ইকুয়াল রাইট দেওয়ার জন্য কি করেছিল, একটা কনস্টিটিউশনের দরকার, সেটা রিটেন কনস্টিটিউশন। আর যেটা কিনা সবচেয়ে বড় কনস্টিটিউশন পৃথিবীর মধ্যে, সেটাও তৈরি হয়েছিল। মেনলি কারণ ছিল এই তিনটেই, যার জন্য একটা রিটেন কনস্টিটিউশনের দরকার পড়েছিল। আমরা ব্রিটিশদেরকে করিনি, মানে ব্রিটিশদের কাছে নিজেদের কাছে রিটেন কনস্টিটিউশন নেই, কিন্তু আমাদের কাছে আছে, কারণ ব্রিটিশদের সঙ্গে আমাদের এই জিনিসগুলো হচ্ছে আলাদা রকম। আর একটা যদি কারণ তুমি দেখতে পাও, আর একটা হচ্ছে ব্রিটিশরা নিজেদের জন্য কী করেছিল, ব্রিটিশরা নিজেদের জন্যে কোনো কনস্টিটিউশন বানায়নি রিটেন কনস্টিটিউশন, কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু রিটেন কনস্টিটিউশনে মানে অ্যাক্ট, যে কোনো অ্যাক্ট বলো তুমি, রেগুলেশন বলো, সেগুলো রিটেন কনস্টিটিউশনে নিয়ে এসেছিলো, ঠিক আছে। তারও একটা এফেক্ট পড়েছে যে এই চারটে মেন জিনিসের জন্য কী হচ্ছে, ইন্ডিয়াতে কনস্টিটিউশন আছে, রিটেন কনস্টিটিউশন, কিন্তু ব্রিটেনের রিটেন কনস্টিটিউশন নেই, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবারে চলো যাওয়া যাক যে কী করে কনস্টিটিউশন এলো। একবারই তো কনস্টিটিউশনে চলে আসে না, কনস্টিটিউশন ধীরে ধীরে এসেছে। সেই এসেছে কী করে সেটা সম্বন্ধে আমরা দেখব। দাঁড়াও, দেখো যেটা এসেছে ধীরে ধীরে, সেটা হচ্ছে আসার পেছনে একটা কারণ হচ্ছে যে মানে একবারই তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে চলে এলো না, কনস্টিটিউশন আসার জন্য কিছু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এসেছে। সেই কনস্টিটিউশনটা স্টেপ বাই স্টেপ এসেছে কী করে, দেখো আমরা প্রথমে জানি যে ব্রিটিশরা এসেছিলো কী করতে, ট্রেড করতে, ট্রেডিংয়ের জন্য ব্রিটিশরা এসেছিলো ট্রেড করতে। সেই ট্রেড থেকে কী করলো, 1765 কী হলো, 1765 দিওয়ানি লাভ করলো মুঘল সাম্রাজ্যের কাছ থেকে। এবার দিওয়ানি মানে কি, দিওয়ানি মানে হচ্ছে একটা কি, দিওয়ানি মানে হচ্ছে রেভিনিউ যেটা আছে, রেভিনিউ আছে প্লাস হচ্ছে সিভিল জাস্টিস, রেভিনিউ আর প্লাস হচ্ছে সিভিল জাস্টিস, এই দুটো হচ্ছে লাভ করলো ব্রিটিশদের কাছ থেকে মানে হচ্ছে মুঘলদের কাছ থেকে ব্রিটিশরা 1765 এটা লাভ করলো। এবারে কী হলো, ধীরে ধীরে রেভিনিউ যখন করতে লাগলো, ধীরে ধীরে ওদের প্রফিট বাড়তে লাগলো। ওদের প্রফিট বাড়ার জন্য কী হলো, এবারে ধীরে ধীরে কী হলো যে প্রফিট হতে লাগলো। তো এবারে তো যারা মনে করো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি ছিল, এবারে যারা ইংল্যান্ডে বসে আছে তারা দেখছে যে এই কোম্পানির প্রচুর প্রফিট হচ্ছে, তাহলে এই কোম্পানির কিছু রুল, মানে কোম্পানিটাকে রেগুলেট করা দরকার। কারণ কোম্পানি রেগুলেট হলে কী হবে, একটা যে এটা ধরো ইংল্যান্ডের একটা কোম্পানি হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। এবারে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে যদি ব্রিটেন থেকে রেগুলেট করতে পারে, তাহলে আলটিমেটলি তারা রেগুলেট কাকে করতে পারছে, ইন্ডিয়াকে রেগুলেট করতে পারছে। আর ইন্ডিয়া রেগুলেট করতে পারলে ইন্ডিয়া থেকে রেভিনিউ যাচ্ছে ব্রিটিশে। সেই জন্য কী হলো, ধীরে ধীরে ব্রিটিশ যেটা আছে ইংল্যান্ড চালু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে রেগুলেট করা। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে রেগুলেট করতে করতে কী করলো, যেটা একটা তো হচ্ছে 1858 যে হলো, মানে সিপাহি বিদ্রোহের পরবর্তী সময়ে কী করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে, যেটা যে ইংল্যান্ডের রানী আছে, যেটা সেই রানী কুইনের কাছে চলে গেল, কুইনের কাছে যেয়ে তারপর থেকে সে মানে ডাইরেক্টলি রুল চালু করলো। আগেতে কী ছিল, ইনডাইরেক্টলি রুল ছিল, কিন্তু এই 1858 পর থেকে ডাইরেক্টলি রুল চালু হয়ে গেল, ঠিক আছে। এবারে 1858 থেকে, মানে তুমি যদি দেখো 1765 থেকে 1858 পর্যন্ত কে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল ছিল। এবারে 1858 থেকে 1947 পর্যন্ত যেটা ছিল, সেটা হচ্ছে একদম যেটা ব্রিটিশ গভর্নমেন্ট আছে, মানে ইংল্যান্ডের মহারানী, যেটা একদম ডাইরেক্ট সরকার থেকে তারা ইন্ডিয়াকে রুল করেছে, ঠিক আছে। কিন্তু এই যে রুল করেছে, এই টাইমটাই বলো বা এই টাইমটা একবারই তো অনেক কিছু হয়ে যায় না, ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। মানে ইন্ডিয়া তো ধীরে ধীরে ন্যাশনালিজমের জন্ম হয়েছে, তো ধীরে ধীরে রুল স্টিক হয়ে ব্রিটিশরা কী রুল ফলো করতো, ব্রিটিশরা দু রকমের রুল ফলো করতো। একটা হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক,
ক্যারট অ্যান্ড স্টিক, মানে তোমাকে ওই গাজর দেখাবে আর গাজর দেখিয়ে কিছুটা দেখাবে, দেখিয়ে তো বাকিটা তোমাকে ওই লাঠি মারবে। মানে এটা যদি তুমি একটা এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক। ক্যারটের জন্য তুমি এক্সাম্পল নিতে পারো যে 1919 যে অ্যাক্ট করেছিল সেটা, আর স্টিকের জন্য কি করতো, রাওলাট যে অ্যাক্ট এনেছিল সেটা। ঠিক আছে, আর একটা কী করতো, ডিভাইড অ্যান্ড রুল। আর একটা যেটা করতো সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, এই দুটো হচ্ছে ব্রিটিশ মেনলি ফলো করতো, ডিভাইড অ্যান্ড রুল। ঠিক আছে, মানে হচ্ছে যেটা ইউনিটি আছে, ইন্ডিয়ার ইউনিটি হতেই দিত না। কখনো হচ্ছে ওই নর্থের সঙ্গে সাউথের ঝগড়া লাগিয়ে দিত, কখনো প্রিন্সলি স্টেটের সঙ্গে এমনি নর্মাল স্টেটের ঝগড়া লাগিয়ে দিত, কখনো ইস্ট ইন্ডিয়ার যে পার্টগুলোর সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ার পার্টের ঝগড়া লাগিয়ে দিত। এইরকম করে চেষ্টা করতো কিনা ডিভাইড করে করে করার। কারণ তুমি সেই গল্পটা পড়েছো যে একটা লাঠি ভাঙতে তুমি পারবে, কিন্তু একগুচ্ছ লাঠি হলে সেটা ভাঙাটা কষ্ট হয়ে যাবে। সেই জন্যে ব্রিটিশরাও সেভ করতো, একগুচ্ছ কোনো দিন হতে দিত না, ওই একটা লাঠিই রেখে দিত। ঠিক আছে, তার পলিসির মাধ্যমে দেয়। সেই জন্য সেইভাবেই ধীরে ধীরে রুলগুলো চেঞ্জ হতো। এবারে এটা হয়ে গেল। এবারে তুমি যেটা বললাম সেটা তো আছেই। এবারে কি দেখবো, এবারে দেখবো যে কোম্পানি রুল। দেখো যেটা বললাম সেটাই সেম আছে, যেটা বললাম কোম্পানি রুল, ক্রাউন রুল। ক্রাউন রুল মানে হচ্ছে ওই ইংল্যান্ডের রানী একদম ডাইরেক্টলি রুল করতো, সেটা হচ্ছে ক্রাউন রুল। ঠিক আছে, এটা তো হলো। এবারে এটা হওয়ার পরে যেটা প্রথম অ্যাক্ট 1765 তো দিওয়ানি লাভ করলো। ঠিক আছে, দিওয়ানি লাভ করার পরে প্রথম অ্যাক্ট যেটা নিয়ে এলো সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। এই অ্যাক্টের মধ্যে কি হলো, রেগুলেটিং অ্যাক্টের মধ্যে যেটা মেন জিনিস সেগুলো কিন্তু এমসিকিউতে জিজ্ঞাসা করে। ঠিক আছে, এবারে মেন জিনিস দেখো ধীরে ধীরে আসবে। এখনও পর্যন্ত কে নিয়ে এসে, এখনও পর্যন্ত আমরা জানি কি, এখনও পর্যন্ত শুধুমাত্র দিওয়ানি এসেছে। এবারে দিওয়ানি আসার পরে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রফিট বাড়ছে। ঠিক আছে, প্রফিট বাড়ার জন্য কী কী করবে দেখো, প্রফিট বাড়ছে, প্রফিট বাড়ার জন্য ফার্স্ট টাইম কী করলো, যে ব্রিটিশ গভর্নমেন্ট যেটা আছে সেটা ট্রাই করলো যে কোম্পানিটাকে রেগুলেট করার। ব্রিটিশ গভর্নমেন্ট ফার্স্ট এই অ্যাক্টের মাধ্যমে কোম্পানির যে মানে ব্যবসা বাণিজ্য বলো, তার যে শাসন পদ্ধতি বলো, সেটাকে রেগুলেট করার চেষ্টা করলো। আলটিমেটলি এটা একটা কোম্পানি, একটা দেশের একটা কোম্পানি, তাকে চাইলে রেগুলেট করতে পারে। ঠিক আছে, হয়ে গেল। এটা হলো, এটা দেখো, ইট রেকগনাইজ ফর দি ফার্স্ট টাইম দি পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দি কোম্পানি। ঠিক আছে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন করলো, পরবর্তীকালে সেটা যে কী হবে, কমার্শিয়াল ফাংশনও চলে আসবে। ঠিক আছে, আর এইটার মধ্যে কি হলো, এইটা একটা ফাউন্ডেশন করলো, যেটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি দেখো, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যদি আমি ভারতের ম্যাপটা আঁকি, ভারতের যদি করি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে পুরো ভারতে রুল করা। দেখো ভারতের আমরা জানি প্রথমে কোথায় দিওয়ানি লাভ করেছিল, ইস্টার্ন ইন্ডিয়ার এই রকম জায়গাতে, ওই বাংলা, বিহার, উড়িষ্যা এগুলোতে। কিন্তু তাছাড়াও তো আরও প্রেসিডেন্সি ছিল, যেমন এইটা সাউথের প্রেসিডেন্সি কে ছিল, চেন্নাই। ওয়েস্টার্ন সাইডে কে ছিল, ওয়েস্টার্ন সাইডে ছিল সুরত ছিল, তারপরে হচ্ছে আর কে ছিল, সুরত ছিল, আর একটা হচ্ছে মুম্বাই ছিল। এদেরগুলো মেন প্রেসিডেন্সি তো ছিল, কিন্তু এই নর্দার্ন ইন্ডিয়া তো পরবর্তীকালে করবে, কিন্তু এই তিনটে তো ছিলই। কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রথমেতে রাজধানী ছিল কলকাতা, তো কলকাতা থেকে কি করবে, এইটাকেও কন্ট্রোল করবে, কলকাতা থেকে এইটাকেও কন্ট্রোল করবে। মানে পুরো ইন্ডিয়াটাকে, যার যে যত ব্যবসা বাণিজ্য ইন্ডিয়াতে আছে তার সমস্ত কিছু কন্ট্রোল হবে কলকাতা থেকে। এটা মানে হচ্ছে তার কলকাতা, কারণ তখনকার দিনেও এটা রাজধানী ছিল। সেটা হচ্ছে সেন্ট্রাল যেটা অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটাকে বলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, মানে এক জায়গা থেকে বাকি সমস্ত যেটা এরিয়া আছে সেটাকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। বোঝাতে পারলাম, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। এবারে এই অ্যাক্টের মধ্যে কী কী হলো দেখো, এই অ্যাক্টের মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো, একটা হলো যে যেটা আমাদের গভর্নর অফ বেঙ্গল ছিল সেটাকে কী করলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল করলো। ঠিক আছে, এটা এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট আসে। আর প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ওয়ারেন হেস্টিং ছিল। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিং ছিল। আর কি করলো, এই যে বললাম না সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কি বোম্বে আর মাদ্রাসকে কী করলো, বোম্বে আর মাদ্রাসকে সেন্ট্রাল গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিল তার আন্ডারে করে দিল। সেম সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন মানেই হচ্ছে সেম ব্যাপার। ঠিক আছে, আর যেটা মেন করলো একটা সুপ্রিম কোর্ট অফ কলকাতা 1774, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ কলকাতার একটা মানে প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন হলো। আর একটা কী হলো, ডুয়াল সিস্টেম গভর্নমেন্ট চালু করলো। ডুয়াল সিস্টেম গভর্নমেন্টের মধ্যে কী আছে, একটা কোর্ট অফ ডাইরেক্টর, আর একটা আছে কোর্ট অফ ডাইরেক্টর, আর একটা আছে
কোর্ট অফ ডাইরেক্টর আর দেখো দুটো আছে, একটা আছে কোর্ট অফ ডাইরেক্টর, এটা কী করলো কোর্ট অফ ডাইরেক্টর, আর একটা আছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। ডবল সিস্টেম গভর্নমেন্ট এখান থেকে চালু হলো। কোর্ট অফ ডাইরেক্টর, ডাইরেক্টরকে কী মনে করবে, ডাইরেক্টরের কাজ কি, রেভিনিউ দেখা, মানে যেটা কমার্শিয়াল জিনিস আছে, কমার্শিয়াল যে জিনিসগুলো আছে সেগুলো ডাইরেক্টর। কারণ তুমি শুনেছো যে কোম্পানির ডাইরেক্টর থাকে, সেই ডাইরেক্টরই তুমি সেমভাবে মানতে পারো। কমার্শিয়াল জিনিস হচ্ছে এটা কোর্ট অফ ডাইরেক্টর আন্ডারে। আর বোর্ড অফ কন্ট্রোলের মধ্যে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব জিনিস, মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে জিনিস, সেগুলো হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের মধ্যে নিয়ে এলো, ঠিক আছে। এগুলোকে নিয়ে এলো, মেন হচ্ছে এই কটা চেঞ্জ হলো। এবারে এই চেঞ্জের পরে আবার কি কিছু প্রবলেম ফেস করলো, সেই প্রবলেম ফেস করার জন্য আবার কিছু চেঞ্জ করবে। এবারে কি চেঞ্জ করলো, এবারে চেঞ্জ করলো যে এই যে 1781 আবার একটা অ্যাক্ট নিয়ে এলো। 1781 অ্যাক্টে কী এলো, 1781 অ্যাক্টটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এটা কিন্তু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হয়, ঠিক আছে। এই অ্যাক্টটার মধ্যে চেঞ্জ কী করলো, 1781 অ্যাক্টে চেঞ্জ করলো, 1781 অ্যাক্টে চেঞ্জ করলো যে সুপ্রিম কোর্টের যে, মানে সুপ্রিম কোর্ট তো 1774 সুপ্রিম কোর্ট অফ কলকাতা, যেটা কলকাতাতে সুপ্রিম কোর্ট একটা প্রতিষ্ঠা হয়েছিল, সেইটার যে জুরিডিকশান আছে, সেই জুরিডিকশান থেকে কিছু জনকে ছাড় দিল। সেই জুরিডিকশান থেকে কিছু জনকে ছাড় দিল, কাকে না, এক্স সার্ভেন্ট অফ কোম্পানি সুপ্রিম কোর্ট ফ্রম দি সুপ্রিম কোর্ট অ্যান্ড দেয়ার অফিসিয়াল অ্যাকশন। মানে তুমি ধরো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কাজ করছে, যারা কর্মচারী, তাদের যে কোনো অফিসিয়াল ক্যাপাসিটিতে যে ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনের জন্য যদি কোনো কিছু হয়, সেইটার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কেউ যেতে পারবে না। মানে এটাকে তুমি ভালো করে বলছি শোনো। অফিসিয়াল ক্যাপাসিটি মানে তুমি ধরো একটা কোনো কোম্পানিতে কাজ করো, ধরো কোম্পানিটা এবিসি কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানিতে কাজ করো। এবারে কোম্পানির কোনো কাজের জন্য তোমাকে যদি কিছু করতে হয়, ঠিক আছে, তুমি ধরো কোম্পানি কিছু কাজের জন্য তোমাকে খারাপ কিছু পারফর্ম করতে হলো, কিন্তু সেই খারাপ কিছু পারফর্মের জন্য তুমি কারোর আন্ডারে, মানে যদি যেটা ধরো সুপ্রিম কোর্টের আন্ডারে তুমি আসবে না, কারণ তোমার এই খারাপ কাজের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট তোমাকে সাজা দিতে পারবে না, কারণ তুমি এটা কোম্পানির জন্য করেছো, তোমার জন্য না, ঠিক আছে, বোঝাতে পারলাম। এটা হচ্ছে মেন জিনিস, সুপ্রিম কোর্টে এইটা মেন চেঞ্জ করেছিল। আর আর সেরকম কিছু চেঞ্জ করে না, আর বাকি তো সমস্ত কিছুই একরকমই ছিল। আর এগুলো বাকি যেগুলো ছিল সেগুলো আর ইম্পর্টেন্ট না। এবারে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কেন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট এটা নিয়েছিল 1784 একটা হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবারে পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী হয়েছিল, দেখো পিটস ইন্ডিয়া অ্যাক্টের মেন জিনিস হচ্ছে যে কমার্শিয়াল আর পলিটিক্যাল যে ফাংশন আছে, কমার্শিয়াল ফাংশন আর পলিটিক্যাল ফাংশন, দুটো কোম্পানি দুটোকে আলাদা করেছিল। মানে প্রথমবার কী হলো, দুটোকে আলাদা করলো, যে কমার্শিয়াল মানে শুধুমাত্র ব্যবসা করবে, আর পলিটিক্যাল মানে শুধুমাত্র ওই শাসন কাজ করবে, ঠিক আছে, দুটোকে আলাদা করলো। আর একটা কী করলো, কোর্ট অফ ডাইরেক্টর, কমার্শিয়াল অ্যাফেয়ার, ওই যেটা বললাম, বোর্ড অফ কন্ট্রোল করলো, ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট, ঠিক আছে, বোর্ড অফ ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট এখান থেকে চালু হলো, ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট, ঠিক আছে, বোঝাতে পারলাম। ব্যাপারটা ডুয়েল সিস্টেম গভর্নমেন্ট এখানে চালু হয়ে গেল। আর কি হলো, আর ডুয়েল সিস্টেম গভর্নমেন্ট চালু হয়ে এইটুকুই মেনলি ছিল। আর এইটাকে এখন কি বললো, এটাকে বললো ব্রিটিশ পজেশন অফ ইন্ডিয়া। এটা কিন্তু খুবই আসে এমসিকিউতে, ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া, টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার ফার্স্ট টাইম কল ব্রিটিশ পজেশন অফ ইন্ডিয়া। মানে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির টেরিটরি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতটা এরিয়াতে রাজত্ব করছে, সেইটাকে ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া বলে চালালো। মানে ধীরে ধীরে কী হচ্ছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ব্রিটিশ তার নিজের কাছে পাওয়ারটাকে নিয়ে যাচ্ছে। মেন কথা হচ্ছে এটাই, ধীরে ধীরে এটাই হচ্ছে, ঠিক আছে। এবারে পরবর্তী অ্যাক্ট যে 1786, এটা ইম্পর্টেন্ট তত না, ঠিক আছে, কোনো দরকার নেই। এবারে তার পরবর্তী অ্যাক্ট হচ্ছে 1793 অ্যাক্ট। 1793 অ্যাক্টে কী করলো, 1793 অ্যাক্টের সময় গভর্নর জেনারেল গিয়েছিল লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, গভর্নর জেনারেল ছিল। এবার 1793 একটা মেন একটা যে চেঞ্জ করলো না, মেন একটা চেঞ্জ করলো যে এইটা মেন চেঞ্জ করলো এইখান থেকে,
যে লেট ডাউন মেম্বার্স অফ বোর্ড অফ কন্ট্রোল দেয়ার স্টাফ পেড ইন্ডিয়ান রেভিনিউ, মানে এবার থেকে যত যে কন্ট্রোল আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে তার যে কাজ করছে সেই এগুলোকে গিয়ে কোথা থেকে পেড হবে, মানে ইন্ডিয়ানের যে রেভিনিউ আছে, ইন্ডিয়ানের টাকা পয়সা, মানে ইন্ডিয়া থেকে যে টাকা কামাচ্ছে সেখান থেকে পেড করবে। ঠিক আছে, এখান থেকে ট্রেড পে করবে। আর এখনও পর্যন্ত কি আছে, এখনও পর্যন্ত ট্রেডের মনোপলি আছে, কারণ ব্রিটিশরা ট্রেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড করতে এসেছিলো, সেইটার জন্য ট্রেডের মনোপলি এখনও পর্যন্ত কিন্তু আছে। কিন্তু সেই মনোপলিটাকেও বললাম না কী করছে ব্রিটিশ গভর্নমেন্ট, কী করছে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে কেড়ে নিচ্ছে। তার ফলে কী হবে, যে ট্রেডের এখন মনোপলি আছে, তাহলে এবারে কী হবে, সেই পাওয়ারটাকেও কেড়ে নেবে। পাওয়ারটাকে কেড়ে নেওয়ার জন্য কী করলো, পাওয়ারটাকে কেড়ে নেওয়ার জন্য নিয়ে এলো 1813 চার্টার অ্যাক্ট। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক কিছু কোশ্চেন এমসিকিউ টাইপ কোশ্চেন হয়। এটা প্রথমেই কী করলো, যে ট্রেডের যে মনোপলি ছিল কোম্পানির সেই মনোপলিটাকে কেড়ে নিল। কিন্তু দুটো জিনিসের ওপর মনোপলি কিন্তু এখনও পর্যন্ত রইল, একটা হচ্ছে চায়নার সঙ্গে ট্রেড, আর একটা হচ্ছে টিয়ের ট্রেড, মানে চায়ের ব্যবসা আর চায়নার সঙ্গে ব্যবসা, এই দুটোর ওপর মনোপলি থাকলো, বাকি কিন্তু সমস্ত কিছু মনোপলি কেড়ে নিল। আর কি করলো, আর একটা হলো অ্যাসার্টে সোভিরিনিটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার ইন্ডিয়ান টেরিটরি। সোভিরিনিটি মানে হচ্ছে, সোভিরিয়ান মানে হচ্ছে যা কিছু ডিসিশন নিতে পারে। যে পরে তুমি পরবর্তীকালে চ্যাপ্টারতে পড়বে ইন্ডিয়া ইজ এ সোভেরিয়ান স্টেট, মানে ইন্ডিয়া নিজের ডিসিশন নিজেই নিতে পারে। সেই জন্য ব্রিটিশের যে ক্রাউনের, মানে ব্রিটিশ যে মানে কুইনের যে পাওয়ার, সেটাই সমস্ত কিছুর ওপর কোম্পানির যে টেরিটরি আছে তার ওপর লাগু হতে চালু হলো। আর কি আছে, আর যেটা আছে, আর আছে যেটা এবারে তো এতদিন এবারে কী হচ্ছে, খ্রিস্টান যে মিশনারি আছে, খ্রিস্টান মিশনারিরা এতদিন ছাড় পেত না, ইংরেজরা ছাড় পেয়ে মানে এবারে আসতে শুরু করলো, ইন্ডিয়াতে আসতে শুরু করে তুমি এবার পরবর্তীকালে কী হবে, আসার জন্য পারমিশন এই অ্যাক্টের মাধ্যমে পেলো। কিন্তু এই এসে কী করবে, যে যারা ট্রাইবাল পিপিল আছে তাদেরকে জোর জবরদস্তি কনভার্ট করতে চালু করবে, সেটা পরবর্তীকালে এটা শুরু হবে। কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা পারমিশন পেয়েছিল যে তোমরা ইন্ডিয়াতে এসো, ইন্ডিয়াতে এসে খ্রিস্টান যে আছে খ্রিস্টানিটি সেটাকে প্রোপোগেট করো, মানে ছড়াও। আর একটা কী হচ্ছে, ওয়েস্টার্ন এডুকেশনের জন্য কী না 1,00,000 টাকা সেটা হচ্ছে মানে দিয়েছিল 1,00,000 টাকা, যেটা মানে গ্র্যান্ট দিয়েছিল। এটা ওয়েস্টার্ন এডুকেশনের জন্য প্রথমবার 1,00,000 টাকা গ্র্যান্ট দিয়েছিল। ঠিক আছে, আর একটা কী করেছিল, লোকাল গভর্নমেন্টকে বলেছিল যে এবার তোমরাও ট্যাক্স করতে পারো, ট্যাক্স ইম্পোজ করতে পারো। কিন্তু এখানে ব্যাপার আছে যে লোকাল গভর্নমেন্টস মানে আমরা এখনকার দিনে লোকাল গভর্নমেন্ট মানে ভাবে কি, পঞ্চায়েত আছে, ঠিক আছে, পঞ্চায়েত আছে, তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটি আছে। কিন্তু তখন লোকাল গভর্নমেন্ট কিন্তু আলাদা। লোকাল গভর্নমেন্ট মানে হচ্ছে ওই যে বললাম তোমাকে, ওই যে এখানে হচ্ছে এই কলকাতার গভর্নমেন্ট আছে, এখানে মুম্বাইয়ের গভর্নমেন্ট আছে, এখানে মাদ্রাস গভর্নমেন্ট আছে, এইগুলো কিন্তু হচ্ছে লোকাল গভর্নমেন্ট। মানে এই টাইমের জন্য লোকাল গভর্নমেন্ট হচ্ছে এগুলো এক একটা লোকাল গভর্নমেন্ট। এগুলো তুমি কনফিউজ হও না যে এখনকার দিনে যেমন পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে, এগুলো লোকাল গভর্নমেন্ট। তখনকার দিনে লোকাল গভর্নমেন্ট মানে কী ছিল, এই যে ছিল হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সি হয়ে গেল, তারপরে হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি হয়ে গেল, কলকাতা প্রেসিডেন্সি হয়ে গেল, এইগুলো হচ্ছে লোকাল গভর্নমেন্ট ছিল। তাদেরকে পারমিশন পাওয়ার দিল যে তোমরা চাইলে ট্যাক্স ইম্পোজ করতে পারো, মানে নিজের টাকা নিজেই ইনকাম করতে পারো। ঠিক আছে, এবারে হলো 1833 এলো। 1833 কী হলো, 1813 অ্যাক্টে ট্রেড মনোপলি, দুটো জিনিস ছাড়া সমস্ত কিছুতে ট্রেড মনোপলি হাঁটিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবারে 1833 অ্যাক্টে কী করবে, সমস্ত কিছু যত রকমের মনোপলি আছে সমস্ত রকমের মনোপলিকে কিন্তু হাঁটিয়ে দেবে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোনো মনোপলি নেই। আর একটা কী করবে, মেন জিনিস যেটা আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেবে। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে নাম চেঞ্জ করে গভর্নর অফ জেনারেল অফ ইন্ডিয়া। এর কারণ আছে, কারণ এইটা যেটা আছে না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তার ওপর যেটা পুরোপুরি পাওয়ারটা ছিল, মানে এইখানের এবারে কী করবে, এর পুরো ইন্ডিয়াকে, যেমন সিভিল হতে পারে, মিলিটারি পাওয়ার হতে পারে, যে কোনো পাওয়ার, মানে সমস্ত ভারতের যেটা পাওয়ার সেটা এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের ওপর দিয়ে দিল। সেই জন্য গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে দিয়ে দিল, কিন্তু তার পাওয়ার তো পুরোপুরি আছে, পুরো ইন্ডিয়ার পাওয়ার। সেই জন্যই নামটা চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, মানে তার পাওয়ারটাকে ইনক্রিজ করলো। আর এইটা প্রথম কে ছিল, এটা প্রথম ছিল হচ্ছে বেন্টিং সাহেব, যেটা ছিল গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, সে ছিল হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর এই যে বললাম যে পাওয়ার,
কারণ গভর্নর অফ বেঙ্গল মাদ্রাসে তাদের যে এটা পাওয়ার ছিল সেই পাওয়ারটাকে কেড়ে নিল। পাওয়ারটাকে কেড়ে নেওয়া মানে কি, কমপ্লিট সেন্ট্রালাইজেশন করে দিল। কমপ্লিট সেন্ট্রালাইজেশন চালু হয়েছিল কবে থেকে? রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে হচ্ছে সেন্ট্রালাইজেশন চালু হয়েছিল। সেটা ফাইনাল স্টেজ কবে এলো? 1833 এলো ফাইনাল স্টেজ। এবারে কী হবে? এবারে তো এইটা তো সেন্ট্রালাইজেশন হয়ে গেল। এবারে কী হবে? ধীরে ধীরে ডিসেন্ট্রালাইজ হতে লাগবে, মানে প্রভিন্স যেগুলো আছে, যেগুলো হচ্ছে লোকাল গভর্নমেন্ট আছে, তাদেরকে পাওয়ার দিতে চালু করবে। সেটার জন্য এর পরবর্তীকালে অ্যাক্টসে দেখবো সেটাকে পাওয়ার দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কী হলো? 1833-এ পুরোপুরি কমপ্লিট সেন্ট্রালাইজেশন হয়ে গেল। ঠিক আছে, এবারে আর কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমার্শিয়াল বডি ছিল আগেতে, আর ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। কারণ দুটো ডুয়াল গভর্নমেন্ট ছিল। কমার্শিয়াল বডির জন্য কে ছিল? বোর্ড অফ ডাইরেক্টর ছিল। আর বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। ঠিক আছে, ডাইরেক্টররা কী করতো? কমার্স ব্যাপারটা দেখতো, আর বোর্ড অফ কন্ট্রোল দেখতো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। এবারে কী করলো না, এটা যে কমার্স আছে, কারণ কমার্সটাকে কেন ক্যান্সেল করলো? এটা ক্যান্সেল করার কারণ হচ্ছে, দেখো, ট্রেডের মনোপলি যদি না থাকে তাহলে এটা তো আর কমার্শিয়াল বডি না। ট্রেডের মনোপলি না মানে যে সবাই এসে ট্রেড করবে, তার হচ্ছে কম্পিটিশান চালু হবে। তার জন্য আর কমার্শিয়াল বডির জন্য স্পেশালি কিছু দরকার রইল না। এবারে পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনের ওপর চলে গেল। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনের ওপর চলে গেল। এটা হলো। আর তারপরে আর কি আছে? তারপরে আর একটা চেষ্টা তো করেছিল সিভিল সার্ভিস এক্সামের জন্য চালু করার, সিভিল সার্ভেন্টের জন্য ইন্ডিয়া ছেলেদেরও সিভিল সার্ভেন্টের চান্স দেওয়ার, কিন্তু সেটা কমপ্লিট হয়নি, মানে এটা কোনো কিছুই হয় না। তারপরে এবারে 1853 অ্যাক্ট আসবে। 1853 অ্যাক্টে কী হলো? 1853 অ্যাক্টে হবে, 1853 অ্যাক্টে কী হলো? এবারে দেখো, প্রথমে তো এখন কী হলো? 1833 আমলে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে। এবারে অ্যাডমিনিস্ট্রেটিভেরও তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে লেজিসলেটিভ, মানে হচ্ছে যারা ল বানাবে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ কী করবে? সেটা লটাকে অ্যাপ্লাই করবে, মানে হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউশন করা। মানে এক্সিকিউটিভের কাজ হচ্ছে এক্সিকিউশন, লেজিসলেটিভ হচ্ছে ল বানিয়ে দিল কোনো কিছু, সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করা, মানে ইনফিল্ড অ্যাপ্লাই করার কাজ হচ্ছে এক্সিকিউটিভের। সেইটার জন্য, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি এবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেছে, তাহলে এবারে কী হবে? এবারে পুরোপুরি ফার্স্ট টাইম কী হলো না, লেজিসলেটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সিকিউটিভ ফাংশান আছে গভর্নর জেনারেল, সেটাকে আলাদা আলাদা করলো। মানে সবার যেটা লেজিসলেটিভ ফাংশান সে লেজিসলেচার করবে, এক্সিকিউটিভ ফাংশান সে শুধু এক্সিকিউটিভ করবে, মানে স্পেশালিস্ট করলো। আগে থেকে কী ছিল? সবাই সব কিছুই করতে পারতো, কিন্তু এবারে সেটাকে স্পেশালিস্টের মধ্যে নিয়ে এলো। ঠিক আছে, আর একটা মেন যেটা করলো সেটা হচ্ছে ওপেন কম্পিটিশান সিস্টেম সিভিল সার্ভেন্টের জন্য চালু করলো। ঠিক আছে, ওপেন কম্পিটিশান সিস্টেম মানে হচ্ছে সবাই ইন্ডিয়ার লোকেরাও পরীক্ষা দিতে পারবে, ছেলেরাও, আর ইংল্যান্ডেররাও পারবে। আগে কী হতো? শুধুমাত্র ইংল্যান্ডের লোকেরাই পারতো, যেটা হচ্ছে এরা পারতো না, মানে ইংল্যান্ডেরাই পারতো, ইন্ডিয়ার লোকেও পারতো না। কিন্তু এবার থেকে ওপেন কম্পিটিশান সিস্টেম হলো, মানে যার মেরিট আছে সে পাবে। তার জন্য কি একটা কমিটি হলো? ম্যাকলে কমিটি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ম্যাকলে কমিটি একটা তৈরি হলো। ঠিক আছে, এই যে কম্পিটিশানটার জন্য ম্যাকলে কমিটিকে একটা তৈরি করলো এই সিভিল সার্ভেন্টের জন্য। ওকে, আর যেটা দেখবো, আর এগুলো বাকিগুলো তো তেমন ইম্পর্টেন্ট না, বাকিগুলো অত কিছু জানার দরকার নেই। এবারে কী হলো? এবারে তো সিপাহি মুটিনির জন্য এবারে কী হলো? আমি আগেই তোমাদের বলেছি যে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি ইউজ করতো। এবারে তো কিছু সিপাহি মুটিনি হয়ে সবাই দেখলো রেগে আছে, তাহলে কিছু তো তাকে ক্যারট দিতে হবে। সেই ক্যারটটার জন্য কী হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এনেছিল 1858। এটা একটা ক্যারট। অ্যাকচুয়ালি এটার মেন উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে গুড গভর্নেন্স ফর ইন্ডিয়া, কিন্তু অ্যাকচুয়ালি কতটা গুড হয়েছে কতটা ব্যাড হয়েছে সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এটাকে নিয়ে এসেছিলো যে গুড গভর্নেন্স অফ ইন্ডিয়ার জন্যে নিয়ে এসেছিলো। এটা দেখো, গুড গভর্নেন্স অফ ইন্ডিয়া, একটা আছে গুড গভর্নেন্স ফর ইন্ডিয়া, মানে হচ্ছে ভারতের জন্য খুব ভালো রকমের গভর্নমেন্ট কাজ করবে, কিন্তু অ্যাকচুয়াল কতটা হচ্ছে সেটা আমরা সবাই জানি। এই অ্যাক্টের মধ্যে কী অনেক কিছু চেঞ্জ হয়েছিল। তার মধ্যে মেন চেঞ্জ হলো যেটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পাওয়ার ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার কেড়ে নিল। ডাইরেক্টলি রুল কোথায় গেল? ক্রাউনের কাছে মানে কুইনের কাছে, ইংল্যান্ডের কুইনের কাছে। মানে কুইন এবারে ডাইরেক্টলি ইন্ডিয়াকে রুল করবে। ঠিক আছে, কারণ ইন্ডিয়া একটা তো প্রফিটেবল খুব ছিল, মানে প্রচুর সম্পত্তি ছিল, সেটাকে তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইমে যখন বিদ্রোহটা হয়েছে তখন তাকে হাটিয়ে দিয়ে মানুষের কাছে একটু ভালো হয়ে যাও। তার ফলে কি
ভালো হওয়ার জন্য এই অ্যাক্টটা নিয়ে এসেছিলো, মেন কথা। কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়নি, ওটা একটা ওদের পলিসিই ছিল। এটার মধ্যে ওইটা তো বললাম। আর চেঞ্জ করলো। আর মেনটা যেটা ছিল কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে কি চেঞ্জ করলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ভাইসরয় অফ ইন্ডিয়া করলো। আর প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল, প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া ছিল লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয় অফ ছিল। আর ভাইসরয় যে হবে সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া। ঠিক আছে, মানে হচ্ছে ওই ক্রাউনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে ইন্ডিয়াতে। লর্ড ক্যানিং এখানে ছিল হচ্ছে ভাইসরয়। ঠিক আছে। আর যে ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট, ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট কোন অ্যাক্টের মাধ্যমে চাইছে হয়েছিল, পিট ইন্ডিয়া অ্যাক্ট। মনে করে দেখো, পিট ইন্ডিয়া অ্যাক্ট ছিল কত, 1784, যেটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোল চালু করলো, ডবল সিস্টেম অফ গভর্নমেন্ট, এটাকে অ্যাবলিশ করে দিল, সেটাকে অ্যাবলিশ করলো। আর কি আছে, আর অ্যাবলিশ করার পর আর একটা মেন যেটা ইম্পর্ট্যান্ট, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া মানে কি, ধরো এর কাছে মেন একটা পাওয়ার ছিল। ঠিক আছে, এ সমস্ত কিছুগুলোকে কন্ট্রোল করতো, কন্ট্রোল ওভার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি কন্ট্রোল করতো। আর একজন ডাইরেক্ট মেম্বার ছিল কোথায় না, ডাইরেক্ট মেম্বার ব্রিটিশ ক্যাবিনেট। ব্রিটিশ ক্যাবিনেট মানে ব্রিটিশের যে মন্ত্রী পরিষদ ছিল তার একটা মেম্বার হতো। আর ডাইরেক্ট পার্লামেন্ট, ব্রিটিশ যে পার্লামেন্ট আছে তার কাছে সে রেসপন্সিবল ছিল। মানে যে যদি কোনো ভুল করে তাহলে ব্রিটিশ পার্লামেন্ট চাইলে তার কাছ থেকে খবর নিতে পারে, যে কী চলছে না চলছে সমস্ত কিছু ব্রিটিশ পার্লামেন্ট তার কাছে খবর নেবে। ঠিক আছে, মানে তুমি এটাকে যদি কম্পেয়ার করতে হয়, তুমি এটাকে কম্পেয়ার করতে পারো এখনকার দিনে প্রাইম মিনিস্টারের সঙ্গে। অ্যাকচুয়াল আমরা বলি ফার্স্ট ম্যান কে আছে, ফার্স্ট ম্যান আছে প্রেসিডেন্ট, ফার্স্ট ম্যান তো প্রেসিডেন্ট আছে, কিন্তু প্রেসিডেন্টের কাছে আর কতটা পাওয়ার থাকে, মেন পাওয়ার তো প্রাইম মিনিস্টারের কাছে। সেরকম সিমিলারই জিনিস তুমি বলতে পারো, সেক্রেটারি অফ স্টেট হচ্ছিল প্রাইম মিনিস্টারের মতো, সমস্ত পাওয়ার তার কাছে ছিল। আর নাম কারো ছিল, নাম হচ্ছে ওই যেটা ভাইসরয় হতো তার নাম ছিল। ওকে, এটা একটা মেন হয়ে গেল। আর একটা কী হলো, আর একটা এখানে তো আর সেরকম কিছু চেঞ্জ এখানে তো হয় না, মেন জিনিস এটাই হলো। এবারেতে বাকি যে আছে, বাকি পরবর্তীকালে 1861 অ্যাক্ট নিয়ে এলো। 1861 অ্যাক্টে কী হলো, 1861 অ্যাক্টে মেন যেটা চেঞ্জ হলো একটা হলো পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম পোর্টফোলিও সিস্টেম পোর্টফোলিও সিস্টেম মানে তুমি এটাকে ধরতে পারো মন্ত্রী পরিষদ। যেমন আমাদের এখন আছে যে হোম মিনিস্ট্রি আছে, তারপরে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে, তারপরে হচ্ছে মিনিস্ট্রি কেমিক্যাল মিনিস্ট্রি আছে, বা পাওয়ার মিনিস্ট্রি আছে। সেই যে এই এক একটা মিনিস্ট্রি হচ্ছে এক একটা পোর্টফোলিও। ঠিক আছে, এই পোর্টফোলিও জিনিসটা, এই যে মিনিস্ট্রি, যে আলাদা আলাদা মিনিস্ট্রির জন্য আলাদা আলাদা ভাগ, সেই জিনিসটা নিয়ে এসেছিলো 1861 অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, 1861 অ্যাক্টের মাধ্যমে এই পোর্টফোলিও সিস্টেমটাকে নিয়ে এসেছিলো। আর কি নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো অর্ডিন্যান্সের পাওয়ার। অর্ডিন্যান্স মানে কি, অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাভাষায়। অর্ডিন্যান্স মানে ধরো একটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ, ল পাস করার হচ্ছে লেজিসলেচারের কাছে, কিন্তু লেজিসলেচারের তো একটা পার্টিকুলার টাইমের জন্যে বসে, পার্টিকুলার সেশনে বসে। কিন্তু একটা ধরো কোনো এমন কিছু ইনসিডেন্ট হলো যার জন্য এমার্জেন্সি কিছু অর্ডারের দরকার, সেই টাইমে কী হবে, অর্ডিন্যান্স পাস হবে। মানে কাজ একই, কিন্তু শুধুমাত্র প্রসিজারটা আলাদা হয়ে যায়, বা অ্যাপ্লাই যেটা করছে লেজিসলেচার ল বানাচ্ছে, আর সেটা লই, অর্ডিন্যান্সও এক প্রকার ল, কিন্তু অর্ডিন্যান্সটাকে বানাচ্ছে যেটা হচ্ছে হেড হয়। এখনও যেমন বানায় প্রেসিডেন্ট, গভর্নর, তখন বানাতো ভাইসরয়। ঠিক আছে, আর অর্ডিন্যান্সটাকে কিন্তু পরবর্তীকালে পাস করাতে হয়, মানে লেজিসলেচারের কাছে পাস করাতে হয়, যে অ্যাপ্রুভ করাতে হয়, যে আমি এই অর্ডিন্যান্সটাকে পাস করেছি এই কারণের জন্য, তোমরা অ্যাপ্রুভ করছো নাকি দেখো, সেরকমভাবে পাস করাতে হয়। এই অর্ডিন্যান্সের যে কনসেপ্টটা ইন্ডিয়াতে এসেছিলো কিন্তু এই 1861 অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস বললাম, এক হলো পোর্টফোলিও সিস্টেম, আর একটা হলো অর্ডিন্যান্সের সিস্টেম। আর কি করেছিল, আর একটা করেছিল হচ্ছে যে নন অফিসিয়াল মেম্বার নমিনেট করতে লেগেছিলো, নন অফিসিয়াল মেম্বারদের ভাইসরয়ের কাউন্সিলেতে। এবারে হচ্ছে নন অফিসিয়াল মেম্বার, নন অফিসিয়াল, এইখানে দেখো নন অফিসিয়াল মানে কি, অফিসিয়াল আর নন অফিসিয়াল তুমি যখন পড়বে সেটা অংশ পাবে। অফিসিয়াল মানে হচ্ছে ইংল্যান্ডের জিনিস হচ্ছে অফিসিয়াল, ইংল্যান্ডের। আর নন অফিসিয়াল মানে হচ্ছে ইন্ডিয়ানরা হচ্ছে নন অফিসিয়াল, অফিসিয়ালরা হচ্ছে ইংল্যান্ড। বোঝাতে পারলাম, ইন্ডিয়ান হচ্ছে নন অফিসিয়াল। ঠিক আছে, এবারে তিনজন নন অফিসিয়ালকে অ্যাপয়েন্ট করলো, সেটা কে কে ছিল, একটা হচ্ছে রাজা অফ বেনারস ছিল, মহারাজা অফ পাটিয়ালা ছিল, আর একটা দিনকার রাও ছিল। এই তিনজনকে অ্যাপয়েন্ট করেছিল। বাকি আবার কি হলো, বাকি যেটা
মানে সেন্ট্রালাইজেশন করতে চালু করেছিল, সেটার জন্য কী হবে, এবারে ধীরে ধীরে ডিসেন্ট্রালাইজের পেছনে যাবে, মানে ওদেরকে বাকি সবাইকে পাওয়ার দিয়ে দেবে, বাকি সবাইকে পাওয়ার দিয়ে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করবে, এই রকমভাবে অনেক কিছু করেছিল। কিন্তু এগুলো অত কিছু ইম্পর্টেন্ট না। এলাম পোর্টফোলিও সিস্টেম, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পোর্টফোলিও সিস্টেম হয়ে গেল, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। আর এই যে বললাম অর্ডিন্যান্সের কথা বললাম তোমাদের, অর্ডিন্যান্স, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেল। এবার হচ্ছে এলো 1892 অ্যাক্ট। দেখো এবার ধীরে ধীরে ব্রিটিশে আছে, মানে কাউন্সিল আছে, লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ানরাও এবারে ধীরে ধীরে জয়েন হচ্ছে। এতদিন কে ছিল, পাওয়ার কিছুই নেই, কিন্তু ধীরে ধীরে জয়েন হচ্ছে, মানে নাম বাড়াতে ইন্ডিয়ানদেরকে নিচ্ছে দেখানোর জন্য। ঠিক আছে, এবারে দেখানোর জন্য নিচ্ছে, তো তাদেরকে কিছু পাওয়ারও দিতে হবে, তারাও তো ডিমান্ড করছে যে আমাদের কিছু পাওয়ার দাও, আমরা তো কার্টুনের মতো শুধু বসে থাকবো না। এবারে সেই পাওয়ার দেওয়ার জন্য 1892 অ্যাক্টে কী পাওয়ার দিল, 1892 অ্যাক্টে পাওয়ার দিল যে বাজেট যে পাস হবে, কোনো মনে করো বাজেট মানে যখন এখন যেমন বাজেট পাস হয় তখনও বাজেট পাস হতো, সেই বাজেট যখন পাস হবে নন অফিসিয়াল মেম্বারে কী হবে, সাপ্লিমেন্টারি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে। এতদিন পর্যন্ত কিছু পাওয়ার ছিল না, এবারে হলো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে। এবার উত্তর দেবে না দেবে সেটা তো যারা ইংল্যান্ডে যারা মেন পদে ছিল তাদের ব্যাপার, কিন্তু ইন্ডিয়ানরা চাইলে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, একটা মেন ব্যাপার হয়ে গেল। দেখো অফিসিয়াল মেজরিটি মানে কি, অফিসিয়াল মেজরিটি মানে হচ্ছে এখনও পর্যন্ত ইংল্যান্ডের কাছেই মেজরিটি আছে, ইন্ডিয়াদের কাছে এখনও কিন্তু মেজরিটিটা আসে না, সেটা হচ্ছে অফিসিয়াল মেজরিটি। দেখো এইগুলো অ্যাড্রেসিং কোশ্চেন করতে পারে, ডিসকাসিং অফ বাজেট ডিসকাস করতে পারে, আর কোশ্চেন করতে পারে, এটা হচ্ছে মেন যেটা জিনিস হয়ে গেল এটা হলো। এবারে বাকি কী হবে, এবারে তো তুমি জানো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এর আগেতে কী হবে, মুসলিম লীগ প্রতিষ্ঠা হবে, যাবে ওদের জন্য আলাদা ভোটের কাছে নিয়ে আসার জন্য। এটাকে মল্লে মিন্টো রিফর্ম কেন বলা হয়, মল্লে ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর মিন্টো ছিল হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া, সেই জন্য এটাকে মল্লে মিন্টো রিফর্ম বলা হয়। এটা ইম্পর্টেন্ট কেন, এটা ইম্পর্টেন্ট একটা মেন কারণ হচ্ছে মেন যেটা কারণ সেটা হচ্ছে তার ওই কমিউনালিজমের জন্য। কারণ কমিউনালিজমের কী হয়েছিল, যে ভোটিং যে পাওয়ার, কমিউনালিজমের একটা সৃষ্টি করেছিল। কমিউনালিজমের সেপারেট ইলেকটোরেট করেছিল। সেপারেট ইলেকটোরেট মানে কি, ধরো এখন কি হয়, এখন তুমি একটা কোনো কনস্টিটিউয়েন্সি দেখলে, কোনো কনস্টিটিউয়েন্সি একটা মেম্বার দাঁড়ালো, এবারে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মেম্বার দাঁড়ালো, তুমি যে ভোট দিলে, এখন সবাই মিলে একজনকেই ভোট দেয়। সেটা হতে পারে হিন্দু, হতে পারে হিন্দুরাও একজনকেই ভোট দিচ্ছে, মুসলিমরাও একজনকে ভোট দিচ্ছে, খ্রিস্টানরাও একজনকে ভোট দিচ্ছে, শিখেরাও একজনকে ভোট দিচ্ছে, মানে যত কিছু আছে সবাই একজনকে ভোট দিচ্ছে। কিন্তু এই সেপারেট ইলেকটোরেট মানে কিন্তু আলাদা। সেপারেট ইলেকটোরেট মানে হচ্ছে কিছু পার্টিকুলার সিট আছে, যেমন মুসলিম ক্যান্ডিডেট যদি হয় তাহলে সেখানে তো ভোট দেবে শুধুমাত্র মুসলিমরা। এটা একটা সেপারেট ইলেক্টর, প্রথম চালু এটা মুসলিম দিয়েই করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেপারেট ইলেক্টর, মানে এদের জন্য শুধুমাত্র এরাই ভোট দেবে, বাকি আর কেউ ভোট দিতে পারবে না। দেখো ইলেক্টেড অনলি বাই দি মুসলিম ভোটার, বাকি আর কিছু পারবে না। কিন্তু এর সঙ্গে শুধু মুসলিমদেরকে তো আলাদা ভোটার কমিউনালিজমে চালু করলো, এটাকে নোন অ্যাজ লিগালাইজ কমিউনালিজম, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, এটা তো হলো। কিন্তু এছাড়া আরও কারোকে দিয়েছিল, দেখো প্রেসিডেন্সি, কর্পোরেশন, চেম্বার অফ কমার্স, ইউনিভার্সিটি, জামিনদার, এদেরকেও মানে ওই সেপারেট ইলেকটোরেটের পাওয়ার দিয়েছিল এই একটার মধ্যে। এটা মনে রাখবে, প্রেসিডেন্সি, কর্পোরেশন, চেম্বার অফ কমার্স, ইউনিভার্সিটি আর জামিনদার, এদেরকেও পাওয়ার দিয়েছিল। আর কি করেছিল, আর যদি দেখা যায় আর কি করেছিল, আর এখানে কি করেছিল, অফিসিয়াল মেজরিটি, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল মানে কি, অফিসিয়াল মেজরিটি মানে বললাম যে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে মেন পাওয়ার ছিল, মেন অফিসিয়াল মেজরিটি ছিল, সেটা তো হলো। কিন্তু প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের নন অফিসিয়াল মেম্বারদের মেজরিটি দিল। এবারে তোমার এটা কনফিউশন হতে পারে, ঠিক আছে, সেটাকে আমি ক্লিয়ার করছি। তুমি ধরো প্রভিন্সিয়াল আর সেন্ট্রাল মধ্যে যদি দেখো, সেন্ট্রাল মানে এখনকার দিনের সঙ্গে যদি কম্পেয়ার করো, সেন্ট্রাল মানে হচ্ছে পার্লামেন্ট। তুমি যদি সিধা এতে ধরে নাও, সেন্ট্রাল হচ্ছে পার্লামেন্ট, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। আর যেটা হচ্ছে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল মানে হচ্ছে স্টেট লেজিসলেচার, এখনকার দিনের সঙ্গে একদম সেম ছিল। ঠিক আছে, প্রভিন্সিয়াল মানে হচ্ছে স্টেট লেজিসলেচার, আর সেন্ট্রাল মানে হচ্ছে পার্লামেন্ট। এর মধ্যে কী হলো দেখো, প্রভিন্সে যেটা মানে
গভর্নমেন্ট ছিল, যে কাউন্সিল ছিল লেজিসলেটিভ, সেখানে কী করলো যে ইন্ডিয়ানদের মেজরিটি দিল, ইন্ডিয়ানরা মেজরিটি, মানে বেশি সংখ্যায় ছিল ইন্ডিয়ানরা। কিন্তু পার্লামেন্ট যেটা সেন্ট্রাল, সেখানে কিন্তু অ্যাকচুয়াল মেজরিটি কাজ ছিল, সেখানে অ্যাকচুয়াল মেজরিটি এখনও পর্যন্ত ইংল্যান্ডরাই রেখে দিয়েছিল তার নিজের কাছে মেজরিটিরা। আর মেজরিটি যার থাকবে তারই মানে রুল, তারই ডিসিশন চলবে, সেই জন্য হচ্ছে এখনও পর্যন্ত ইংল্যান্ডের ডিসিশনই চলছিল। ঠিক আছে, এটা তো একটা হলো ভাইসরয় কাউন্সিল। আর একটা মেন যেটা এটা ইম্পর্টেন্ট, সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রোভাইডেড ফার্স্ট টাইম ইন্ডিয়ান এক্সিকিউটিভ কাউন্সিল, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম কারোর কোনো ইন্ডিয়ানকে অ্যাপয়েন্ট করেছিল, সেটাকে সত্যেন্দ্র প্রসাদ সিনহা বিকাম দি ভাইসরয়, ফার্স্ট ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল হয়েছিল, ল মেম্বার হিসেবে একজন যোগদান করেছিল এক্সিকিউটিভ কাউন্সিলেতে। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল যদি তুমি বলো, সেটাকে তুমি এক্সিকিউটিভের সঙ্গে কম্পেয়ার করতে পারো, যে ভাইসরয় থাকবে, ভাইসরয়কে মানে সলা পরামর্শ দেওয়ার জন্য কিছু লোক থাকবে যারা তাকে সলা পরামর্শ দেবে, যেমন ক্যাবিনেট সিস্টেম, তুমি ক্যাবিনেটের মতনই কতকটা ক্যাবিনেটের সঙ্গে তুমি তুলনা করতে পারো বোঝার জন্য। ঠিক আছে, এবারে তো এটা হয়ে গেল কমিউনাল ইলেক্টোরেট। এবারে এলো 1919 অ্যাক্টে কী বলা হয়, মন্টেগু চেমসফোর্ড। কারণ সেমে মন্টেগু ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, চেমসফোর্ড ছিল হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। এটা একটা অ্যাক্ট হলো। এই অ্যাক্টের মাধ্যমে কী হলো, এই অ্যাক্টের মাধ্যমে যেটা মেন যেটা ফিচার্স হলো, এই অ্যাক্টের মাধ্যমে যেটা প্রভিন্সের সাবজেক্ট আছে না, সাবজেক্টটাকে এবারে ভাগ করলো, মানে সাবজেক্টটাকে ভাগ করলো, তুমি এটাকে বলতে পারো যে কার কতটা এরিয়া, সেই এরিয়াটাকে ডিভাইড করে দিল। যেমন তুমি ধরো ব্যাঙ্কিং যদি হয়, তাহলে সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করবে, যদি ল অ্যান্ড অর্ডার হয় সেটাকে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দেবে। সেই রকমভাবে পুরোপুরি সাবজেক্ট যেটা আছে, মানে যেগুলোর ওপর রুল রেগুলেশন হতে পারে, সেই সাবজেক্টগুলোকে ডিভাইড করলো। সেই সাবজেক্টগুলোকে ডিভাইড করে দিতে সেপারেটিং সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট, মানে সেন্টার এখনকার যেমন সেন্ট্রাল লিস্ট আছে, প্রভিন্সিয়াল লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, সেরকমই সেন্টার কোন জিনিসের ওপর ল বানাতে পারবে, প্রভিন্স কোন জিনিসের ওপর ল বানাতে পারবে, সেটাকে আলাদা আলাদা করলো। ঠিক আছে, এটা আলাদা আলাদা হলে আবার কি করলো, এটাকে আলাদা আলাদা, এবারে তো সেন্ট্রালের ল তো সেন্টার বানাবে, প্রভিন্সের ল প্রভিন্স বানাবে, কিন্তু এবার প্রভিন্সের ল এর মাধ্যমে প্রভিন্সের যে ল আছে, সেই প্রভিন্সের লটাকেও প্রভিন্সের মনে করো, প্রভিন্সের মধ্যেও কী করলো, এটাকে দুটো ভাগে ভাগ করলো। একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রিজার্ভ। যেটা হচ্ছে ট্রান্সফার হবে, সেটা হচ্ছে কি, প্রতিটা প্রভিন্সে একজন হেডকে গভর্নর। তো ট্রান্সফারটা কী হবে, কাউন্সিল অফ মিনিস্টার যেটা বলবে সেই হিসাবে গভর্নর অ্যাক্ট করবে। ঠিক আছে, ট্রান্সফারের যে লিস্টগুলো আছে। আর রিজার্ভে কী হবে, রিজার্ভে গভর্নর নিজেই ডিসিশন নেবে, তার এক্সিকিউটিভ কাউন্সিল যেটা আছে গভর্নরের, সেটাকে নিয়েই রিজার্ভ করবে, মানে সেখানে কাউন্সিল অফ মিনিস্টার যারা আছে তাদের কোনো নাম হবে না সেরকম। ঠিক আছে, এটা হচ্ছে রিজার্ভ লিস্ট, দুটো ভাগে ভাগ করে দিল। সেই ট্রান্সফার সাবজেক্টে কোনগুলো রাখলো, যেগুলো খুবই মানে মানে যেগুলোর কোনো ভ্যালু নেই অত, সেরকম ট্রান্সফার সাবজেক্টে যাগুলো দেখানোর জন্য মেইন সাবজেক্টগুলোকে রিজার্ভ লিস্টে করে দিল। এইটাকে কী বলা হচ্ছে, এইটাকে বলছে ডায়ার্চি বলে এটাকে। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলছে ডায়ার্চি। ঠিক আছে, এই যে দুটো সাবজেক্টটাকে দুটো ভাগে ভাগ করে দিল, সেই সিস্টেমটাকে বলছে ডায়ার্চি, আর কিছুই না। এই সেম জিনিস, এটা ট্রান্সফার সাবজেক্ট, দুটোকে সাবজেক্টে এটা বললাম, যেটাকে বললাম সেটাই আছে, ট্রান্সফার সাবজেক্ট অ্যান্ড রিজার্ভ সাবজেক্ট, এই জিনিসটাই এখানেতে বলা আছে। ঠিক আছে, ডায়ার্চি বলে এইটাকে, দেখো ডায়ার্চি। ঠিক হয়ে গেল। তারপরে এইটাকে কী করলো, আর একটা মেন যেটা জিনিসগুলো, এই টাইমে প্রথম বাইক্যামেলারিজম আর ডাইরেক্ট ইলেকশন অফ দি কান্ট্রি করলো। বাইক্যামেলারিজম মানে হচ্ছে এখনকার যেমন বাইক্যামেলারিজম, ইন্ডিয়াতে এখন বাইক্যামেলারিজম আছে, মানে হচ্ছে লোকসভা রাজ্যসভা দুটো হাউস আছে, সেটা হচ্ছে বাইক্যামেলারিজম। আর সিঙ্গেল যেটা আছে, সিঙ্গেল যদি হয়, তুমি সিঙ্গেলে যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু আছে বিধানসভা আছে, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি না ইউনিক্যামেলারিজম। আর এটা বাইক্যামেলারিজম মানে দুটো হাউস যা থাকে, মানে যদি তুমি বিহারের দেখো, বিহারের লেজিসলেটিভ অ্যাসেম্বলিও আছে, লেজিসলেটিভ কাউন্সিলও আছে, তাহলে বিহার হচ্ছে একটা স্টেট হিসেবে বাইক্যামেলারিজম আছে। আর একটা হচ্ছে যারা ইন্ডিয়ার আছে, আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইউনিক্যামেলারিজম। ঠিক আছে, কারণ একটা হাউস আছে একটা হাউস নেই, সেই জন্য ইউনিক্যামেলারিজম। ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা। এবারে বাইক্যামেলারিজম হলো, এবারে ডাইরেক্ট ইলেকশন। এতদিন ইনডাইরেক্ট ইলেকশন হতো, এবারে প্রথমবার কী হলো, ডাইরেক্ট ইলেকশন।
দেখো কস্টিং আপার হাউস যেমন এখনকার দিনে রাজ্যসভা আছে, সেটা হচ্ছে আপার হাউস, লোয়ার হাউস মানে লোকসভা, এইরকম টাইপের একটা ব্যবহার করেছিল এটা প্রভিন্সের জন্য। ঠিক আছে, এবারে বাকি কি হলো, এই প্রথম এক্সিকিউটিভ কাউন্সিলেতে দেবে, এগুলো কিন্তু কত ইম্পর্টেন্ট না, দেখো সেপারেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমেতে কী হয়েছিল, সেপারেট ইলেকশনের অপশান কাকে দিয়েছিল, সেপারেট ইলেকশনের অপশান শুধু দিয়েছিল মুসলিমদেরকে, যদি রিলিজিয়ন হিসেবে দেখা যায় শুধুমাত্র মুসলিমদেরকে দিয়েছিল। এবারে কাকে দিল, এবারে শিখকে দিল, ইন্ডিয়ান খ্রিস্টানকে দিল, অ্যাংলো ইন্ডিয়ানকে দিল, ইউরোপিয়ানকে দিল, এতগুলোকে দিল, শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান, এদেরকে দিয়ে দিল। ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজ লিমিটেড নাম্বার অফ পিপল অন দি বেসিস অফ প্রপার্টি, মানে কিছু কার কাছে কত সম্পত্তি আছে, ট্যাক্স কীভাবে দিচ্ছে, সেই হিসাবে তাকে, মানে ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে ভোটিং পাওয়ার, মানে ভোট দিতে পারবে সেই পাওয়ারটাকে দিল। আর একটা কি, ক্রিয়েট নিউ অফিস অফ হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন লন্ডন, মানে একটা এতদিন পর্যন্ত সমস্ত কিছু ইন্ডিয়া থেকেই কন্ট্রোল হতো, এবারে কী হচ্ছে হাই কমিশনার, একটা হচ্ছে হাই কমিশনার অফিস একটা লন্ডনেতেও এস্টাবলিশ করলো, তাকে কি না সেক্রেটারি অফ স্টেটের কিছু পাওয়ার তাকে ট্রান্সফার করলো। হাই কমিশনার মানে এখনকার তুমি বলতে পারো যে হাই কমিশনার অফিস এখনকার আমাদের ইন্ডিয়ার হাই কমিশনার অফিস মানে ফরেন স্টেটে আছে, ফরেনের হাই কমিশনার অফিস ইন্ডিয়াতে আছে, যেমন বাংলাদেশে হাই কমিশনার অফিস আছে কলকাতাতে, সেই রকমই সিমিলার জিনিসই একটা চালু করলো, সেটাও ঠিক আছে, হাই কমিশনার হয়ে গেল। আর একটা মেন জিনিস যেটা হচ্ছে ইউপিএসসি তৈরি করেছিল, ইউপিএসসি মানে হচ্ছে সেন্ট্রাল, ইউপিএসসি নাম তো তখন ছিল না, তখন হচ্ছে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন একটা তৈরি করেছিল, যেটা হচ্ছে 1926 যে তৈরি হয়, মানে এস্টাবলিশ হয়, এই অ্যাক্টের মাধ্যমেই এটা তৈরি হয়েছিল। আর এটা কি প্রভিন্সিয়াল বাজেট আর সেন্ট্রাল বাজেটকে আলাদা আলাদা হয়েছিল, কারণ প্রভিন্সের জন্য সাবজেক্ট আলাদা, সেন্টারের জন্য সাবজেক্ট আলাদা, তো যখন সাবজেক্ট আলাদা তখন তো তাদের বাজেটও আলাদা। প্রভিন্সের বাজেট এখন যেমন সিমিলার হয়, যেমন ওয়েস্ট বেঙ্গলের একটা প্রভিন্সের বাজেট হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে পেশ করে, আবার সেন্ট্রালের জন্য একটা স্পেশাল বাজেট হয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পেশ করে, সেরকম সিমিলারই এই বাজেটটাকে আলাদা আলাদা হয়েছিল। সেই বাজেটটা আলাদা আলাদা এসেছিলো কোথায়, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-তে। বললাম না ধীরে ধীরে যত কিছু এখনকার দিনে অ্যাপ্লাই হচ্ছে, সেটা ধীরে ধীরে সমস্ত কিছু পাস্ট থেকে এসেছে, মানে একবারে আসেনি, ধীরে ধীরে এসেছে, সেই বাজেটের জিনিসটা এইখান থেকে এসেছিলো, হয়ে গেল। আর একটা হচ্ছে বলেছিল যে 10 বছর পরে একটা কমিটি করবে, সেই কমিটি 10 বছর পরে না করে সেটা কী করলো, 8 বছর পরেই করলো, যেটাকে কি বলা হচ্ছে সাইমন কমিশন বলা হয়। এই যে মানে এই যে একটা অ্যাক্ট চালু করলো, এই অ্যাক্টটা কেমন কাজ করছে না করছে সেটা দেখার জন্য বলেছিল 10 বছর পরে করবে, কিন্তু 10 বছর পরে করার আগেতেই কী হয়েছিল, ওই ব্রিটেনের পলিটিক্যাল কিছু রিজনের জন্য 2 বছর আগেতেই করে দিয়েছিল, 2 বছর আগেতেই, যেটাকে নাম কী ছিল, সাইমন কমিশন, এইটার জন্যই হয়েছিল সাইমন কমিশন। এবার সাইমন কমিশনের যে মানে তোমার অ্যাডভাইস ছিল, বা সাইমন কমিশনের যেটা বলেছিল যে কী কী করা দরকার, কী করা দরকার, সেইগুলো রিপোর্টে, সেগুলো তুমি ইতিহাসেতে ভালো পড়বে, হিস্ট্রি বইয়েতে। বাকি এইখানে যদি বলো, এইখানেতে কিছু যেমন বলেছিল, যেমন হচ্ছে এই অ্যাবলিউশন অফ ডায়ার্চি করতে, রেসপন্সিবল গভর্নমেন্ট মানে কি, রেসপন্সিবল গভর্নমেন্ট মানে হচ্ছে তুমি গভর্নমেন্টটাকে চুজ করছো, রেসপন্সিবল গভর্নমেন্ট তুমি গভর্নমেন্টটাকে চুজ করতো, আর যেটা এক্সিকিউটিভ আছে সেটা হচ্ছে রেসপন্সিবল কার কাছে, লেজিসলেচারের কাছে। ওকে, এটা হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট, মানে তুমি চুজ করবে, ভোট দিয়ে চুজ করবে, আর হচ্ছে এক্সিকিউটিভ যেটা আছে লেজিসলেচারের কাছে, মানে তার সমস্ত কিছু কাজ থাকার জন্য রেসপন্সিবল হবে। এগুলো একটা কিছু বলেছিল, হোয়াইট পেপার দিয়েছিল। এবার সাইমন কমিশন যে রিপোর্ট দিয়েছিল তার ওপর তো বেস করে একটা কী হয়েছিল, এই রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, এগুলো হয়েছিল। ওকে, এবারে বাকি যেগুলো হলো কমিউনাল অ্যাওয়ার্ডস, এবারে রাউন্ড টেবিল কনফারেন্সের ওপর বেস করে কমিউনাল অ্যাওয়ার্ড এলো। কমিউনাল অ্যাওয়ার্ডটা কি, কমিউনালিজম আর কমিউনাল অ্যাওয়ার্ড, সেপারেট মানে রিলিজিয়ান হিসাবে তো আলাদা আলাদা ভোটিং পাওয়ার দিয়ে দিয়েছিলো। এবারে কমিউনাল অ্যাওয়ার্ডে কী হলো, রামসে ম্যাকডোনাল্ড যে ছিল তখনকার ব্রিটিশের প্রাইম মিনিস্টার, সে কী করলো, ডিভাইড করার জন্য, হিন্দুর পপুলেশন তো সবচেয়ে বেশি ছিল, হিন্দুর পপুলেশন, এবারে এই হিন্দুদেরকে ডিভাইড করার জন্য কী করলো, সে বললো যে এসসিদের জন্য আলাদা ভোট হবে, এসটিদের জন্য আলাদা ভোট হবে, আর জেনারেলদের জন্য আলাদা ভোট হবে। মানে এতদিন পর্যন্ত হিন্দু যারা ছিল সবাই একসঙ্গেই ভোট দিত, মানে মানে একত্রে ভোট দিত। এবারে বললো যে এসসি তাদের জন্য সেপারেট ইলেক্টেড হবে, এসটি তাদের জন্য সেপারেট ইলেক্টেড হবে, জেনারেলের জন্য সেপারেট ইলেক্টেড হবে। এর জন্য কী করলো, এর জন্য গান্ধীজি তো অনশন চালু করেছিল ইরাবেডা জেলেতে। তার ফলে কী হলো, ইরাবেডা জেলেতে করে, যেখানে ইরাবেডা জেলেতে অনশন চালু করেছিল, তারপরে ওই কংগ্রেসের সঙ্গে পুনা প্যাক্টে করলো বি.আর. আম্বেদকরের সঙ্গে, সেটা তো তোমরা হিস্ট্রিতে পড়েছো। এবারে যেটা এলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935,
1935 যেটা ইম্পর্টেন্ট একটা এটা এসে চেঞ্জ করে মানে একটা প্রচুর পরিমাণে বড় একটা অ্যাক্ট তৈরি করলো, যেখানের মধ্যে 321টা সেকশন, 10টা শিডিউল তৈরি করলো, মাইলস্টোনে করলো। এইটার মধ্যে মেন যে প্রভিশন কী ছিল, মেন প্রভিশন হচ্ছে কি বলেছিল যে প্রিন্সলি যে স্টেট আছে, প্রিন্সলি স্টেট আর যেটা হচ্ছে গভর্নমেন্টের যে ব্রিটিশ গভর্নমেন্ট মানে প্রভিন্সদের মিলিয়ে কি করতে হবে, প্রভিন্সে মিলিয়ে একটা ফেডারেল গভর্নমেন্ট তৈরি করে। এবারে তোমার মধ্যে মনে হতে পারে যে ফেডারেল গভর্নমেন্টটা কী। ফেডারেল গভর্নমেন্ট মানে হচ্ছে যেখানে হচ্ছে সেন্টারের একটা পাওয়ার থাকবে, সেন্টারের সঙ্গে স্টেটেরও পাওয়ার থাকবে। সেন্টারের নিজস্ব পাওয়ার আছে, স্টেটের নিজস্ব পাওয়ার আছে, তাদের মধ্যে কিছু মিলও আছে, কিছু অমিল আছে, আলাদা আলাদা এরিয়া আছে। মানে দুজনে মিলে যখন একটা জিনিসকে চালাবে, একটা রাজ্যকে বা একটা দেশকে চালাবে, তখন সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট। এটা ফেডারেল গভর্নমেন্ট এখনকার যেমন ইন্ডিয়ার ফেডারেল গভর্নমেন্টে কী আছে, সেন্টার আছে আর স্টেট আছে। তখন এই একটা 95 একটা কী বলেছিল যে প্রভিন্সের সঙ্গে কী হয়েছিল, প্রভিন্সের সঙ্গে প্রভিন্সের সঙ্গে কী হয়েছে, প্রভিন্সের সঙ্গে করতে বলেছিল, প্রভিন্সের সঙ্গে বলেছিল যে প্রিন্সলি স্টেট আছে, সেই প্রিন্সলি স্টেটকে মানে করতে বলেছিল, মানে সেটা নিয়ে একটা ফেডারেল গভর্নমেন্ট তৈরি করবে। এটা একটা মেন হয়ে গেল ফেডারেল গভর্নমেন্ট। আর এই যে লিস্ট আছে এখনকার, যেমন স্টেট লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট আছে, তারপরে হচ্ছে ফেডারেল লিস্ট আছে, সেই সেম জিনিসটা এসেছিলো 1935 অ্যাক্টে, সেম জিনিসটা। কিন্তু এখন যেটা বলে স্টেট লিস্ট, সেটা তখন বলতো প্রভিন্সিয়াল লিস্ট। কিন্তু একটা জিনিস আলাদা, রেসিডুয়ারি পাওয়ার এখনকার দিনে, এখন রেসিডুয়ারি পাওয়ার আছে সেন্টারের কাছে। আর তখন রেসিডুয়ারি পাওয়ারটা ছিল কার কাছে, রেসিডুয়ারি পাওয়ারটা ছিল কি না ভাইসরয়ের জন্য। ওকে, রেসিডুয়ারি পাওয়ার ওয়ার গিভেন টু ভাইসরয়। এখন কি আছে, এখন সেন্টারের কাছে আছে, আর তখন ছিল ভাইসরয়ের কাছে। এটা একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। আর বাকি কী করলো, বাকি এই যে ডায়ারচি, যে ডবল সিস্টেম অফ গভর্নমেন্ট বললাম না, একটা ট্রান্সফার একটা রিজার্ভ, সেটা আগে তো কোথায় ছিল, প্রভিন্সের জন্য। এবারে কী করলো, এই একটার মাধ্যমে প্রভিন্সে তো কেটে দিল, প্রভিন্সে ডায়ারচি হাটিয়ে দিল, প্রভিন্সকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট করে দিল, মানে কোনো রিজার্ভ লিস্ট থাকবে না। সেটাকে নিয়ে এলো কোথায়, সেন্টারের জন্য। সেন্টারেতে একটা রিজার্ভ করলো, একটা ট্রান্সফার সাবজেক্ট করলো, দিয়ে সেন্টারেতে আলাদা আলাদা করে দিল। ওকে, এটাও হয়ে গেল অ্যাডপশন অফ ডায়ারচি ইন সেন্টার। আর ওটা হচ্ছে প্রভিন্সে সেটাকে ক্যান্সেল করে দিল, ঠিক আছে। বাইক্যামেরালিজম তো বললাম, বাইক্যামেরালিজম মানে দুটো থাকে। আর কি নিয়ে এলো, বাইক্যামেরালিজম নিয়ে আসার পরে আর যেটা নিয়ে এলো, সেটা দেখো এটাকে নিয়ে এলো কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেক্টর। আরও কমিউনাল রিপ্রেজেন্ট কাকে দিল, ডিপ্রেস কাস্টকে দিল, ওমেন আর লেবারদেরকে দিল। ডিপ্রেস কাস্টে দিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি এটা চালু হয়নি, কিন্তু হচ্ছে এই ওমেন আর লেবারকেও আলাদা করে আরও দিল, ঠিক আছে। তার মানে তুমি দেখলে প্রথমে মুসলিমদেরকে দিল, তারপরে শিখকে দিল, অ্যাংলো ইন্ডিয়ানকে দিল, ইউরোপিয়ানকে দিল, ঠিক আছে। এবারে কাকে দিল, এবারে দিল ডিপ্রেস কাস্টকে দিল, ওমেনদেরকে দিল, তারপরে হচ্ছে লেবারদেরকে দিল, ঠিক আছে। এতগুলো দেওয়ার পর কি হলো, এগুলো মেন জিনিস হলো। আর তার সঙ্গে যেটা চেঞ্জ হলো সেটা হচ্ছে একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হলো, আর একটা ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন তো 1919 অ্যাক্টে হয়েছিল, 1919 অ্যাক্টে। তার সঙ্গে এবারে কী হলো, স্টেট পাবলিক সার্ভিস কমিশন মানে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন, এই অ্যাক্টের মাধ্যমে হলো। আর একটা ফেডারেল কোর্ট, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট হবে পরবর্তীকালে, এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলে প্রতিষ্ঠা হবে, এই অ্যাক্টের মাধ্যমে এলো, ঠিক আছে। 1947 অ্যাক্ট, 1947 অ্যাক্ট অত বেশি ইম্পর্টেন্ট না। 1947 অ্যাক্ট ওই জন্য দিয়েছিল, মানে স্বাধীনতা করার জন্য, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এটা অত কিছু ইম্পর্টেন্ট মধ্যে পড়ে না, ঠিক আছে। এবারে দেখো, এবারে যেটা মেন জিনিস আছে, এটা কোথায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট একটা হয়েছিল জানো। ইন্টারিম গভর্নমেন্টে সবার জানা দরকার নেই, শুধুমাত্র জওহরলাল নেহরু জানলেই হবে, যেটা এক্সটার্নাল অ্যাফেয়ার, কমনওয়েলথ রিলেশন আর ভাইস প্রেসিডেন্ট অফ দি কাউন্সিলের মধ্যে ছিল। এটা যেটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট কোথায় হয়েছিল, যেটা ইন্টারিম গভর্নমেন্ট যে আমাদের 1946-এ যে গভর্নমেন্ট তৈরি হয়েছিল, ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার জন্য ক্যাবিনেট মিশন যেটা এসেছিলো, তার ফলে যে গভর্নমেন্ট তৈরি হয়েছিল, সেটা নিয়ে একটা যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল তার সমস্ত কিছু আছে। শুধুমাত্র জওহরলাল নেহরু জানলেই তোমার হবে, আর বাকি কারো জানার অত দরকার নেই। এবারে 1935-এ অ্যাক্ট তো তৈরি হয়েছিল 1935-এ, কিন্তু 1935-এর অ্যাক্টটা কোনো দিন চালু হয়নি। 1935-এর অ্যাক্টটা কখন চালু হয়েছিল, 1947-এ ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেল, তখন থেকে 1950-র কখন কী হলো, 26 জানুয়ারি
26 জানুয়ারি। এই যে মাঝের গ্যাপটা, এই মাঝের গ্যাপটা কী অ্যাক্টের মাধ্যমে চালু মানে চলেছিল ইন্ডিয়া? 1935-এর অ্যাক্টের মাধ্যমে। বাকি টাইম কিন্তু 1935-এর অ্যাক্ট চালু হয়নি। মানে তুমি যদি দেখো 1935 থেকে 47, কিন্তু এই অ্যাকচুয়াল অ্যাক্ট ছিল 1919, যে অ্যাক্টটা ছিল সেই অ্যাক্ট হিসাবেই কাজ চলেছিল। 1935-এর অ্যাক্ট অ্যাকচুয়াল কোনোভাবেই আসেনি, মানে ইনফোর্স হয় না। 1919 অ্যাক্টটাই ইনফোর্স ছিল, সেইটা হিসাবেই কাজকর্ম চলতো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম তোমাদের এই চ্যাপ্টারটা। তাহলে প্রথম থেকে মানে ধীরে ধীরে কীভাবে 1773 অ্যাক্ট থেকে এসে 1935-এর একটা হিউজ একটা অ্যাক্ট চেঞ্জ করে নিয়ে এলো। এবারে পরবর্তীকালে দেখবো 1935-এর অ্যাক্ট থেকে আমরা অনেক কিছু নিয়েছি। এখন প্রেজেন্ট যে কনস্টিটিউশন আছে তার মেন মানে ম্যাক্সিমাম জিনিস আমরা নিয়েছি 1935-এর অ্যাক্ট থেকে। মানে সেই জন্য কীভাবে হিস্টোরিক্যাল থেকে ছোট থেকে কিভাবে বড় হলো, এবার এখান থেকে কিভাবে আমরা ইন্সপায়ার হলাম, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখলাম। এবার পরবর্তীকালে আরও ডিটেলসে দেখবো যে 1935 অ্যাক্ট থেকে আমরা কী কী নিয়েছি, আরও কোন জায়গা থেকে কী কী নিয়েছি। কিন্তু আমি আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে ছোট একটা ট্রেডিং কোম্পানি থেকে সেখান থেকে ঘুরে একটা একদম পুরোপুরি কনস্টিটিউশনের দিকে আমরা আগিয়ে গেলাম। ঠিক আছে, এবার তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি পরের ভিডিও নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকে যত রকমের এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ নিয়ে পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।